একটা হরর গল্পকে যদি ব্যবচ্ছেদ করা হয় তাহলে কি পাওয়া যাবে? চলুন আজ আমরা ঠিক সেটাই করব, আত্মার আওয়াজের সাথে। দেখব কিভাবে সাধারণ কয়েকটা শব্দ আমাদের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে আর জাগিয়ে তুলতে পারে আমাদের সবচেয়ে পুরনো ভয়গুলোকে। গল্পের শুরুতেই দেখুন কি দারুণ একটা লাইন, সব আওয়াজ শব্দ নয়। মানে কি বোঝাতে চাইছে এটা? প্রথম থেকেই কিন্তু একটা ব্যাপার পরিষ্কার করে দেয়া হচ্ছে যে এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়। আমরা এমন এক অশুভ কিছুর মুখোমুখি হতে চলেছি যা আমাদের চেনা জানা জগতের অনেক বাইরের। তো গল্পের প্রথম পর্ব, যার নাম ডেকে ওঠা এক কণ্ঠ, এখানে মূলত কাহিনীর প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। মানে আমরা পরিচিত হব মূল চরিত্রের সাথে, তার চারপাশের পরিবেশের সাথে, আর সেই ভয়ের উৎসের সাথে যা আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এখানেই গল্পটা একটা ভয়ঙ্কর ধারণা সামনে নিয়ে আসে। বলছে কিছু আওয়াজ নাকি শুধু শোনার জন্য নয়, সেগুলো আসলে এক ধরনের ডাক, একটা আমন্ত্রণ। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ডাকে যদি কেউ সাড়া দেয় তাহলে সে ভেতর থেকে পুরোপুরি বদলে যেতে পারে। আর এই ফাঁদে পা দেওয়ার জন্য একদম সঠিক শিকারকে জাহির আল মাসরুর। ভেবে দেখুন তার অবস্থাটা। গ্রামের একেবারে শেষ মাথায় একটা একা বাড়িতে থাকে সে, যে বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। আর ঘরের দেয়ালে কি বিবর্ণ, বিকৃত হয়ে যাওয়া কোরআনের আয়াত। মানে পুরো মঞ্চটা কিন্তু সাজানোই ছিল এক আসন্ন বিপদের জন্য। আচ্ছা, এবার আসা যাক গল্পের পরের ধাপে, যেখানে আতঙ্কটা আরও বাড়তে শুরু করে। মানে এতক্ষণ যে ভয়টা ছিল একটা ধারণার মধ্যে, সেটাই এখন জাহিরের জন্য একটা ব্যক্তিগত আতঙ্কে পরিণত হতে চলেছে। ভয়টা কিন্তু এখানে কোনো জাম্পস্কেয়ারের মতো হুট করে আসছে না। খেয়াল করে দেখুন এটা কতটা পরিকল্পিত। প্রথমে চালের ভেতর হাঁটার শব্দ, তারপর দরজার ওপাশ থেকে একটা স্পষ্ট টোকা, আর শেষে একটা শরীরবিহীন কণ্ঠ তার নাম ধরে ডাকছে, জাহির। মানে ধাপে ধাপে জাহিরের নিরাপদ আশ্রয়টুকু গ্রাস করে নেওয়া হচ্ছে। আর এটাই তো ভয়কে আরও তীব্র করে তোলে, তাই না? আর এরপর ওই কণ্ঠটা যা বলে তাতেই যেন রক্ত হিম হয়ে যায়। কি বলছে? আমি তোমার নাম মাটির নিচে শুনেছি। ভাবুন তো একবার, এই একটা লাইনে পুরো ব্যাপারটা কতটা ব্যক্তিগত আর প্রাচীন হয়ে গেল। এটা এমন এক আদিম অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে যার কাছ থেকে পালানো প্রায় অসম্ভব। এই সব কিছুর পর আমরা গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে যাই, সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে জাহিরকে প্রথমবারের মতো ওই অশুভ কণ্ঠের আসল রূপের মুখোমুখি হতে হয়। আর সেই মুখোমুখি হওয়াটা কোথায় হচ্ছে? আয়নার সামনে। একদিকে জাহিরের নিজের প্রতিবিম্ব, তার চেনা চোখ, আতঙ্কে ভরা মুখ, আর ঠিক তার পাশেই ফুটে উঠছে আরেকটা চেহারা, যার চোখে কোনো মণি নেই, শুধু কালো শূন্য গহ্বর। আর মুখটা ধীরে ধীরে খুলছে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! আর ঠিক এইখানেই গল্পটা তার সবচেয়ে বড় রহস্যটা ফাঁস করে দেয়। ওই কণ্ঠটা, ওটা আসলে কোনো ভূত, জিন বা বাইরের কোনো শক্তি নয়। ওটা কি জানেন? ওটা হলো মানুষের নিজের ভেতরে চেপে রাখা তীব্র আবেগগুলোর শব্দ, রাগ, ঘৃণা আর একাকিত্ব। মানে শত্রুটা বাইরে নয়, ভেতরে। তো এই ভয়ঙ্কর সত্যটা জানার পর কি হয়? গল্পটা এবার আমাদের নিয়ে যায় পরিণতির দিকে। আমরা দেখি জাহির কিভাবে ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারাতে শুরু করে। ওর কান দিয়ে পাতলা রক্ত ঝরছে। আয়নায় ওর প্রতিবিম্বটা একটু দেরিতে নড়াচড়া করছে। ওর গলার স্বর বদলে যাচ্ছে, এমনকি চোখের দৃষ্টিও কেমন অচেনা। আরও ফিসফিস করে বলতে শুরু করেছে, আমি আর একা নই। পুরো ব্যাপারটা একটা ধীর, যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, যেন ওকে একটু একটু করে কেউ দখল করে নিচ্ছে। আর এর প্রভাবটা কি হচ্ছে? গ্রামের লোকেরা ওকে পাগল ভাবছে। দেখছে ও একা একাই কথা বলছে। রাতের বেলা ওর ঘর থেকে নাকি কয়েক ধরনের গলার আওয়াজ আসে। মানে ভেতরের যে আতঙ্কটা ছিল সেটা এবার বাইরের জগতেও ছড়িয়ে পড়ছে। জাহিরকে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর এইভাবেই আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে সেই হাড় হিম করার সমাপ্তির দিকে এগিয়ে যাই, যেখানে ওই অশুভ সত্তাটা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায়। এখানে এসে সত্তাটার উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। খুব সরল কিন্তু ভয়ঙ্কর একটা উদ্দেশ্য। কিছু কণ্ঠ বা আত্মা আসলে মুক্তি চায় না, তারা শুধু একটা শরীর চায়। মানে এতক্ষণের মনস্তাত্ত্বিক ভয়টা এবার পুরোপুরি শারীরিক দখলে পরিণত হচ্ছে। আর শেষে আয়নার ওপর রক্ত দিয়ে লেখা সেই চরম ঘোষণা, শরীর পেয়েছি। ব্যাস, এই একটা বাক্যই জাহিরের উপর ওই সত্তাটার সম্পূর্ণ বিজয়ের প্রতীক। খেলা শেষ। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? একটা অস্বস্তিকর প্রশ্ন, যে আওয়াজটা আমরা এখন শুনছি বা যে কোনো সময় শুনি, সেটা কি শুধুই একটা গল্প, নাকি সেটাও কোনো ডাক?